আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। দুপুরের মধ্য দুপুরের লাইভে আমরা চলে এসেছি। আজকের ক্লাস হচ্ছে শেষ ক্লাসটা দিয়ে আজকে শুরু করছি। ঠিক আছে, যেহেতু আপনাদের মঙ্গল বুধ হচ্ছে স্বাভাবিক ক্লাস, তো যখন মঙ্গলবার পড়াবো তখন আমরা পড়াবো ভিক্টোরিয়ান পিরিয়ড। ঠিক আছে, আমাদের কিন্তু নিউ ক্লাসিক্যাল শেষ। এই জন্য আমরা আজকে যেটা এক্সট্রা পড়াচ্ছি, মানে আমরা বলতেছি মে 27-20-এর আগে না, মে 10-এর আগে ইনশাল্লাহ আমরা সিলেবাস শেষ করে ফেলব। ঠিক আছে, মে 10-এর আগে সিলেবাস শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা লেকচার 20, এটা কোনো সমস্যা নেই, এটা আমি যখন প্রিন্ট করে দেব তখন এটা সবার শেষেই থাকবে। ঠিক আছে, কথা সবকিছু ঠিকঠাক ঠোঁটের সাথে মিলতেছে? আমি বারবার বলছি, আমি যে লেকচার গুলো দেই এবং যে ভিডিও গুলো আপনারা দেখছেন, এই পর্যন্ত মনে হয় আজকের ক্লাস বাদে বাকি 13টা ভিডিও হয়েছে। ঠিক আছে, তো এই 13টা বারবার দেখবেন, ভিডিও গুলো দেখবেন, লেকচার শিট গুলো পড়বেন। আমি বললাম যে আপনি যে কোনো মডেল টেস্ট দেন বা পরীক্ষা দেন, 15 থেকে অবশ্যই 12-13 কমন আসবে, যদি নর্মাল পরীক্ষাগুলোর কথা বলি। আর মেইন পরীক্ষা ইনশাল্লাহ বলেছি যে 10-এর উপরে ইনশাল্লাহ থাকবে। আর কঠিন প্রশ্ন হলে বা ভিতর থেকে খুব জিপ দিলে তো আসলে এটা আমার হাতে নেই, কারণ একজন প্রশ্নকর্তা যদি ইংরেজি সাহিত্য দিয়ে আপনাদেরকে আটকাতে চায়, এখানে আসলে আমার কিছু বলার নেই, কারণ ইংরেজি সাহিত্যগুলো দিয়ে আটকানোর কিছু নাই, কারণ এটা আপনাদের টপিক না, সিলেবাস না। তো আমরা যে পড়া শুরু করেছিলাম, এই পড়াতে আমরা প্রথম পড়ছিলাম রেনেসাঁ, তারপর বললাম রোমান্টিক, তারপর নিউ ক্লাসিক্যাল পড়লাম, তারপর রোমান্টিক করছি, 3টা পিরিয়ড পড়া হয়েছে। তো কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে আপনি এই 3টা পিরিয়ড, যেটা রেনেসাঁ, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, এগুলো খুব ভালো করে শেষ করবেন। এর ভিতরে আমি একটু তাও আবার বলে দিচ্ছি, উইলিয়াম শেক্সপিয়ারটা একটু ভালো করে দেখবেন রেনেসাঁ থেকে। এই জন্য বলছি ভিডিওগুলো মিস করবেন না। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার, বেন জনসন, রেনেসাঁ থেকে, ক্রিস্টোফার মার্লো। এই 4জন ভালো করে দেখবেন। ফ্রান্সিস বেকন তো আছে, কিন্তু এই 4জন যেন খুব ভালো করে দেখা হয়। ঠিক আছে, আর আছে আপনার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে, যদি বলি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কাদেরকে গুরুত্ব বেশি দিয়ে পড়বেন, লেকচার শিট বা ভিডিও যখন দেখবেন, একটু লিখে দিচ্ছিলাম। তারা তো রেনেসাঁ পিরিয়ডের, আপনারা তো চিনেন। নিউ ক্লাসিক্যালে দেখুন, নিউ ক্লাসিক্যালে হচ্ছে মিল্টন, পোপ, গ্রে আর হচ্ছে সুইফট। এই 4জন ভালো করে পড়বেন, মিল্টন, পোপ, সুইফট আর গ্রে। পোপ একটু ভালো করে পড়বেন, পোপ থেকে সবসময় প্রশ্ন আসে। ক্লিয়ার আছে? কেউ যদি বাজে আমি বলে দেব। ঠিক আছে, ডাইটেন বাদ করছে। এখানে দেখেন কাকে বেশি জোর দিবেন, পোপকে বেশি জোর দিবেন। ঠিক আছে, মিল্টন আর হচ্ছে সুইফট, তাদেরকে কম জোর দিয়ে পড়বেন। এই দুজনকে একটু বেশি জোর দিবেন, মিল্টন, পোপ, সুইফট আর গ্রে, ডাইডেন, কনভিভ কম জোর দিয়ে পড়বেন।
আচ্ছা, বেশি জোর কম জোর মানে কি? বেশি জোর মানে সব পড়বেন, কম জোর মানে শুধু গুরুত্বপূর্ণ গুলো পড়বেন, যেগুলো আমি ক্লাসে বারবার বলতেছি যেগুলো আসার সম্ভাবনা। আর ইয়ার ইয়ার যে ওয়ার্ডসওয়ার্থ, রোমান্টিক পিরিয়ডে বলছি ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেলি, কলরিজ, এই চারজনকে বেশি জোর দিবেন, ঠিক আছে? ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেলি, কলরিজ। এর ভিতরে শেলি থেকে সব সময় প্রশ্ন আসে, ঠিক আছে? শেলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর যার থেকে প্রশ্ন আসে বেশি সেটা হচ্ছে কিটস আর ওয়ার্ডসওয়ার্থ। যদি র্যাঙ্ক করি তাদের এই তিনজন বেশি গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে কলরিজ। ঠিক আছে? তো পড়াটা এইভাবে পড়ো। পড়ার সময় কাকে বেশি জোর দিবেন? শেলি, শেলি, কিটস আর ওয়ার্ডসওয়ার্থ। পিছন থেকে দেখেন, শেলি, তারপর কিটস, তারপর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, তারপর কলরিজ করবেন। বায়রন শুধু ওই কালকে যেগুলো বলছিলাম, ডন জন, পিলগ্রিমেজ, চাইল্ড হ্যারল্ড পিলগ্রিমেজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামগুলো সেগুলো মুখস্থ করলে চলবে বায়রনের। আর বায়রন যে র্যাবেল পয়েন্ট, আপনারা তো সেটা সবাই জানেনই, র্যাবেল পয়েন্ট। তো আজকে যে ক্লাসটা, এগুলো হচ্ছে টোটালি অন্যরকম টপিক। সেই টপিকটা হচ্ছে আমরা যে একটা করে মিল, অমিল বা কাছাকাছি, কনফিউশন যেটা থাকে এটা। আরেকটা হচ্ছে ন্যাশনালিটি, পয়েটস, রাইটার্স, ন্যাশনালিটি, মানে যাতে কে কোন দেশের রাইটার, ঠিক আছে? কে কোন দেশের রাইটার। আচ্ছা, আমি স্লাইডে এর জন্য ক্লাসটা এই অংশটা নেব, কারণ এটা বোর্ডে লিখলে আমার অনেক সময় নষ্ট হবে। এখন দেখুন, প্রথমেই লেখা আছে কি, বোর্ডে একটু তাকান। প্রথমেই লেখা আছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, ঠিক আছে? সেম এই যে এটা হচ্ছে মানে একই ধরনের যে জিনিসগুলা, সেই জিনিসগুলা আজকে মানে এই অংশটাতে পড়াচ্ছি আর কি, মানে সেম একই রকম। কিন্তু এখানে আমি একটু গল্পটা দেখুন, এটা আপনারা নিজেরা পড়লেও পারতেন যদি আমি শীট দিয়ে দিতাম, কিন্তু আসলে মূলত আমি এখানে একটু একটু আলোচনা করব, তো এই জন্যই মূলত আপনাদেরকে এই স্লাইডটা শেয়ার করা, ঠিক আছে? যেন মনে থাকে ঘটনাটা দিয়ে। আবার আসেন, এখানে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা যেটা লিখছে, এটা লিখছে উইলিয়াম শেক্সপিয়ার লিখছে, এটা একটা ট্র্যাজেডি ছিল। ক্লিওপেট্রা ছিলেন মিশরের রানী, আপনারা জানেন। তো অ্যান্টনি এবং ক্লিওপেট্রা ছিলেন হাজবেন্ড এবং ওয়াইফ, ঠিক আছে? তো হাজবেন্ড ওয়াইফের ভিতরে তাদের সম্পর্ক গভীর ছিল, কিন্তু দেখা যায় যে একটা ভুল বুঝাবুঝি, যুদ্ধ তখন চলছিল, ভুল বুঝাবুঝির কারণে ক্লিওপেট্রা বলে যে সে মারা গেছে, কিন্তু সে আসলে মারা যায়নি। এজন্য অ্যান্টনি তার দুঃখে বিষপান করে ফেলে। পরে ক্লিওপেট্রাও তার যে সাপ ছিল, সেই সাপ দিয়ে নিজেকে আত্মহত্যা করে, মানে নিজেকে হনন করে ফেলে। এই গল্পটা হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রার গল্প। এটা একটা ট্র্যাজেডি, যেহেতু নায়ক এবং নায়িকা অ্যান্টনি এবং ক্লিওপেট্রা দুইজনেই মারা গেছে, ঠিক আছে? অ্যান্টনি এবং ক্লিওপেট্রা দুইজনেই মারা গেছে, ওনারা কিন্তু হাজবেন্ড ওয়াইফ ছিল। অ্যান্টনি হচ্ছে আপনারা জানেন একজন রোমান সম্রাট। তাহলে অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা এটা একটা কি হবে? রোমান প্লে হবে। উইলিয়াম শেক্সপিয়ারের এটা যদি প্লে, এটা তো একটা নাটক, আবার নাটকের ভিতর এটার ধরন হচ্ছে এটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি কেন? কারণ এখানে নায়ক নায়িকা মারা গেছে, সুখ যেটাতে দুঃখ আছে, যেটাতে দুঃখ থাকে শেষ এন্ডিংটা দুঃখ দিয়ে হয়, আমরা সেটাকে কি বলি? ট্র্যাজেডি বলি। এই জন্য এটা ট্র্যাজেডি, যেহেতু দুজনই প্রোডাক্ট মানে নায়ক এবং নায়িকা মারা গেছে। সেই সাথে এটা যদি বলি, এটা সেটিংটা কোথায়? সেটিংটা এখানে যেহেতু রোম কে কেন্দ্র করে, ইটালিকে কেন্দ্র করে, তাহলে এই জন্য এটা হচ্ছে রোমান প্লে, রোমান প্লে। এবার আসেন সেম জিনিসটাই প্রেক্ষাপট নিয়ে জর্জ বার্নার্ড শো, মডার্ন যে ড্রামাটিস্ট, আধুনিক যে নাট্যকার, তিনি সিজার এবং ক্লিওপেট্রা লিখেছেন, কিন্তু এখানের এই সিজার কিন্তু অ্যান্টনি না। এই সিজার কে? এই সিজার ছিলেন রোমান সম্রাট, 2000 বছর আগে যিনি শাসন করেছিলেন, জুলিয়াস সিজারের সিজার হচ্ছে। তো কথিত আছে যে ক্লিওপেট্রার সাথে সিজারের প্রেম ছিল। তো এই জন্য এখানে লেখক এখানে সিজারকে আনছেন ক্লিওপেট্রার সাথে, মানে সিজার আগে শাসন করছে, অ্যান্টনি কিন্তু পরে আসছে, ঠিক আছে? তো সিজার এন্ড ক্লিওপেট্রার কেমিস্ট্রি দেখাইছে জর্জ বার্নার্ড শো, আর অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রার কেমিস্ট্রি দেখাইছে উইলিয়াম শেক্সপিয়ার। পিবি শেলির
যেটা এটা আমি বলেছি, তারপরে একটু বলি। পিবি শেলি কিডসকে অনেক পছন্দ করতেন। পছন্দ করার কারণে উনি শেলিকে নিয়ে কবিতা লিখেছিলেন। শেলির সুখে কবিতা লিখছেন। কারো দুঃখে বা সুখে যখন আমরা কবিতা লিখি সেটাকে বলে এলিজি। এলিজি। তো এটা একটা কবিতার পাশাপাশি এটা কিন্তু একটা এলিজি, শোকগাথা। তো অ্যাডোনিস, মনে রাখবেন এই অ্যাডোনিসের ভিতরে এন এ আই এস আছে, মানে এন আই এস না, নিস না, নিস। দেখেন শেষেরটার দিকে একটু স্লাইডে তাকাইলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। ঠিক আছে, আবার এটাতে ব্যানার্সও নাই। তো পিবি শেলির এই অ্যাডোনিস তার সুখে লেখা। আর উইলিয়াম শেক্সপিয়ারের যে ব্যানার্স এন্ড অ্যাডোনিস লিখছেন, আপনারা জানেন ব্যানার্স হচ্ছে একজন গ্রিক দেবী। ঠিক আছে, তো এই গ্রিক দেবী এবং তার প্রেমিক অ্যাডোনিসকে নিয়ে কিন্তু এই উইলিয়াম শেক্সপিয়ার এই কবিতাটা লিখছে। ক্লিয়ার? এবার আসেন এ প্যাসেজ টু ইন্ডিয়া নোবেল লিখছে ইএম ফস্টার। ইএম ফস্টার ইন্ডিয়াতে চাকরি করতে আসছিল। ঠিক আছে, মানে কাজে আসছে, ইন্ডিয়াতে ছিল। তো ইএম ফস্টার যখন ইন্ডিয়াতে ছিল তখন তার এক মুসলমান বন্ধুর সাথে বন্ধুত্ব হয়েছিল। ঠিক আছে, এই মুসলমান বন্ধুর সাথে বন্ধু হওয়ার পাশাপাশি তিনি ইন্ডিয়ার অনেক জিনিস দেখেছিলেন, অনেক জায়গা, সবকিছু মিলে ব্রিটিশ শাসন দেখে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, এটা ধরতে পারেন একটু তার বায়োগ্রাফিক্যাল রিফ্লেকশন আছে, যে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি কোনটা লিখেন, এ প্যাসেজ টু ইন্ডিয়া। এটার একটা গুরুত্বপূর্ণ চরিত্র যেটা অলরেডি পরীক্ষায় চলে আসছে সেটা হলো অ্যাডেলা। অ্যাডেলা, ঠিক আছে, অ্যাডেলা। আর কিছু আরো চরিত্র আছে, ডক্টর আজিজ, রনি হিসলপ, আর হচ্ছে একটা মহিলার চরিত্র ছিল রনি হিসলপের মা। তো এখানে ব্রিটিশ শাসনটাই দেখাইছে, ব্রিটিশ শাসনের ফলে ব্রিটিশদের প্রতি ইন্ডিয়ানদের মনোভাব, হিন্দু মুসলমানদের সম্পর্ক, হিন্দু মুসলমানরা ব্রিটিশ সম্পর্কে কেমন ভাবে, ঠিক আছে, তারা কিভাবে শাসন করে, এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এই প্যাসেজ টু ইন্ডিয়া লেখা। আশা করি মনে থাকবে। এবার আসেন এই প্যাসেজ টু ইংল্যান্ড, নীরজ সি চৌধুরী লিখছে। প্যাসেজ টু ইন্ডিয়া নামে ওয়াল্ট হুইটম্যানের একটা কবিতা আছে। জি অবশ্যই আছে, কিন্তু ওই কবিতাটা এত বেশি বিখ্যাত না। সিং আই সিং আমেরিকা কবিতাটা বেশি বিখ্যাত ওয়াল্ট হুইটম্যানের। তো নীরজ সি চৌধুরীর কথা বলতেছি। নীরজ সি চৌধুরী অনেকটা জাজমেন্টাল, মানে আমি যদি বলি নিরীক্ষণমূলক লেখা লেখে। ঠিক আছে, নিরীক্ষাধর্মী লেখা। তো তার এই লেখাটাও একটা নিরীক্ষাধর্মী লেখা, এ প্যাসেজ টু ইংল্যান্ড। তাহলে এখানে যে প্যাসেজ টু ইংল্যান্ড বলছে, লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ইংল্যান্ড থেকে শুরু করে তার যে ইন্ডিয়ার কিছু যদি আপনি চিন্তা করেন, সে সবকিছু মিলিয়ে কিন্তু উনি এই নভেলটা লিখছে। ঠিক আছে, এখানে দেখেন দ্য আলকেমিস্ট হচ্ছে প্লে বেন জনসনের। ঠিক আছে, আলকেমিস্ট একজন একটা বিখ্যাত চরিত্র ছিল। তো এই চরিত্রটাকে নিয়ে আলকেমিস্ট লিখছে। এই আলকেমিস্টের যে ভয়াবহ অবস্থা, মানে শেষ পর্যন্ত পরিণতি, সবকিছু বেন জনসন এখানে দেখাইছে। আর পাওলো কোয়েলহোর আলকেমিস্টের গল্পটা এটার থেকে একটু ভিন্ন। ঠিক আছে, পাওলো কোয়েলহো খুবই জনপ্রিয় একজন বর্তমান রাইটার। সম্ভবত তিনি কলম্বিয়ান না জানি এরকমই হবে, ল্যাটিন আমেরিকার লেখক হবে। তো এটার বিস্তারিত আসলে আপনারা জানেন না, পরীক্ষাতে আসবে না, তাই এটা মনে রাখারই প্রয়োজন নেই। অ্যারাবিয়ান নাইটস, আপনারা যে আলিফ লায়লা দেখেন, আলিফ লায়লা, এই যে আলিফ লায়লা দেখেন, এই আলিফ লায়লার গল্প সম্পূর্ণটা অ্যারাবিয়ান নাইটস থেকে নেওয়া হয়েছে। আমরা যে দেখতাম আলিফ লায়লার যে চরিত্রগুলো, সবগুলো গল্পই এই স্যার রিচার্ড বার্টনের এই অ্যারাবিয়ান নাইটসে রয়েছে। ক্লিয়ার? তারপর দেখুন নিউ অ্যারাবিয়ান নাইটস, আর এল স্টিভেনসন। এই নিউ অ্যারাবিয়ান নাইটসটার সাথে অ্যারাবিয়ান নাইটসের অনেক তফাৎ আছে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট স্টোরি আর এটা হচ্ছে ফেরি টেলস। ফেরি টেলস মানে হচ্ছে আমরা বাচ্চাদের যে গল্পগুলো ঘুমানোর জন্য বলি, ঠিক আছে, সুন্দর সুন্দর গল্প, ঠাকুমার ঝুলি, এগুলো হচ্ছে ফেরি টেল। আর নিউ অ্যারাবিয়ান নাইটসের
এটার গল্প আপনার খুব বেশি জানার দরকার নেই, এই জন্য আর এটা বলছি না। এবার আসেন এ টেইল অফ এ টাপ, জনাথন সুইফটের এটা একটা প্রোজ ছিল, ঠিক আছে, ব্র্যাকেটে প্রোজটা লিখতে ভুলে গেছি। জনাথন সুইফট রানীর খুব কাছাকাছি ছিলেন তখন। রানী অ্যান ইংল্যান্ডের ক্ষমতা ছিলেন, কুইন অ্যান, ঠিক আছে। তো ওই কুইন অ্যানের ক্ষমতার সময় তিনি যে তার বাস্তব জীবনে রানীর সাথে মানে রানীর এই পাড়ার সাথে থাকার কারণে অনেক কিছু দেখেছেন, রাজনীতি সচেতন কিন্তু জনাথন সুইফট। এই জিনিসগুলোর আলোকে তিনি এ টেইল অফ টাপ লিখছেন, ঠিক আছে। এ টেইল অফ টাপ লিখছে জনাথন সুইফট। একজন ধরতে পারেন যে কিছু মানুষ আছে না যে যে ক্ষমতায় থাকে সেসব মানুষের সাথে আসা যাওয়া ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। তো জনাথন সুইফটের ক্ষেত্রে এটা হয়েছে। তো এই টেইল অফ টাপ উনি লিখছেন, ওই জিনিসটাকে করি। আরেকটা জিনিস হচ্ছে জনাথন সুইফট যখন গালিবার ট্রাভেলস লিখছে তখনও কিন্তু তিনি ব্লেফেস্কো যে একটা জায়গার কথা বলছিল, ঠিক আছে, লিলিপুটদের যাদের সাথে ঝগড়া ছিল, এটা এই ব্লেফেস্কো বলতে ফ্রান্সকে বুঝাইছিল আর লিলিপুট বলতে ইংল্যান্ডকে বুঝাইছিল। মানে এটা অনেকটা অ্যালগোরিক্যালও প্লে, কারণ অ্যালগোরি মানে একটা দিয়ে আরেকটা বোঝাচ্ছে, অ্যালগোরি মানে একটা দিয়ে যখন আরেকটা বোঝানো হয়। ঠিক আছে, আশা করি মনে থাকবে আপনাদের। এ টেল অফ টু সিটিজ, ফ্রেঞ্চ রেভলিউশন। আসলে প্রথম যখন ফ্রেঞ্চ রেভলিউশনটা শুরু হলো, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, যাকে ইংরেজিতে আমরা বলতে পারি লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। এই তিনটা শব্দই উদ্বুদ্ধ করেছে সাধারণ মানুষকে প্রজাতির বিরুদ্ধে, ধনতন্ত্রের বিরুদ্ধে, অলিগার্কি যেটাকে আমরা বলি, সরি অ্যাটোক্রেসি, মানে ধনতন্ত্রের শাসন, যে শাসনকে ধ্বংস করে দিতে, প্রজাতন্ত্রের শাসন তৈরি করার জন্য। 14 জুলাই যখন বাস্তিল দুর্গের পতন হলো, প্রথম শুরুটা সেখান থেকে হলো ফ্রেঞ্চ রেভলিউশনে। তো ফ্রেঞ্চ রেভলিউশনের একটা বিখ্যাত বাহিনী ছিল জ্যাকোবিয়ান পার্টি, ঠিক আছে। তো আর ষোড়শ লুইয়ের বিরুদ্ধেই এই মূলত এই প্রতিবাদ বিপ্লবটা শুরু হয়েছে। তো এইটা পুরো জাতীয় জীবনে, ইংল্যান্ডের মানুষের জাতীয় জীবনে বলেন, ফরাসি মানুষের জাতীয় জীবনে বলেন, মানে আশেপাশের ইউরোপ কান্ট্রিতে এটা একটা প্রভাব খাটিয়েছে লেখকদের। তো মূলত তো ঘটনাটা ফ্রান্সের, কিন্তু চার্লস ডিকেন্স হচ্ছে একজন ব্রিটিশ রাইটার। কিন্তু চার্লস ডিকেন্স ব্রিটিশ রাইটার হলেও তার জীবনে এটা খুব প্রভাব খাটাইছে, যার কারণে তিনি এই ফ্রেঞ্চ রেভলিউশনকে ব্যাকগ্রাউন্ড ধরে উপজীব্য করে মানে এটাকে সে বেসিস ধরে এই টেল অফ টু সিটিজ লিখছে। এখানে দেখেন টেল মানে হচ্ছে গল্প, ঠিক আছে, স্টোরি। টু সিটিজ মানে দুইটা সিটি, তাহলে এই দুইটা সিটি হচ্ছে, একটা হচ্ছে লন্ডন আর একটা হচ্ছে প্যারিস। এই গল্পের যে নায়িকা, এই নায়িকার বাড়ি হচ্ছে লন্ডন, ঠিক আছে। আর এই গল্পের যে নায়ক এবং যে জীবন দিছে মানে তাদের ভালোবাসার জন্য বা ইয়ের জন্য, গল্পের কাহিনীর জন্য, তার বাড়িও ফ্রান্স। মানে মূল ঘটনাটা এখানে ফ্রান্সের প্যারিসকে কেন্দ্র করে, ঠিক আছে, যেহেতু তখন রেভলিউশনটা দেখানো হয়েছে গল্পের ভিতরে। সাবপ্লটে ছিল লন্ডন, মানে লন্ডন থেকে নায়িকা আসে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য। এই জন্যই এখানে বলতেছে টু সিটিজ, লন্ডন এন্ড প্যারিস। ক্যান্ডিডা, ক্যান্ডিডা নাটকটা লিখছে জর্জ বার্নার্ড শো, ঠিক আছে। এটা নিয়ে বিস্তারিত আমি যখন ক্লাস করাবো জর্জ বার্নার্ড শো একটা একটা করে গল্প বলবো, ঠিক আছে। আর ক্যান্ডিডেট লিখছে ভলতেয়ার। আপনারা জানেন এই যে ভলতেয়ার, যে উনি হচ্ছেন একজন ফরাসি লেখক, ফরাসি লেখক ভলতেয়ার, ফ্রান্স রেভলিউশনের অগ্রদূত। এটা হচ্ছে একটা স্যাটায়ার, স্যাটায়ার বুঝছেন, স্যাটায়ার মানে হচ্ছে যেখানে ব্যঙ্গ বিদ্রুপ করে উচিত শিক্ষা দেয়া হয়, এটাকে আমরা স্যাটায়ার বলি। যেমন গালিবার ট্রাভেলস হচ্ছে একটা স্যাটায়ার, গালিবার ট্রাভেলস হচ্ছে একটা স্যাটায়ার। কেন স্যাটায়ার? এখানে ইংল্যান্ড এবং ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতাকে বিদ্রুপ করা হয়েছে। ড্যাফোডিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের
বিখ্যাত একটি কবিতা। এখানে কিন্তু দা নাই, দা উজ্জ আছে। তো পরীক্ষার হলে যদি দা দেয় আপনি কনফিউজড হইয়েন না, ঠিক আছে? পরীক্ষার হলে যদি দা দেয় আপনি কনফিউজড হইয়েন না, দাটা আছে, এখানে উজ্জ রাখছে। কেন উজ্জ রাখছে জানেন? কারণ বইয়ে সাবটাইটেলে শুধু ড্যাফোডিলস কথাটা লেখা। তো প্রশ্নকর্তা যদি দাটা সহ দেয় আপনি এটাই আনসার দিবেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কবি ছিলেন। তো উনি আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটা আসলে উনি একটা হলুদ কালারের একটা ইংল্যান্ডে ফুটে, ইউরোপ কান্ট্রিতে ফুটে একটা ড্যাফোডিল ফুলকে দেখে, মানে ড্যাফোডিলের বাগান দেখে লিখছিলেন, কতগুলো ড্যাফোডিল ফুল দেখে লিখছিলেন। তো ওই কবিতাটাতে উনি এত উচ্ছ্বসিত ভাবে ড্যাফোডিল ফুলের প্রশংসা করেছেন, মানে এখানে উনি বুঝাইতে চাইছেন যে নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার, প্রকৃতি মানুষের মন ভালো করে দিতে পারে। একদম সত্য কথা। ধরেন আপনারা এখন সবাই মিলে, সবাই না, যাদের ফ্রি টাইম আছে, এখন বান্দরবান ঘুরতে গেলেন, সিলেট গেলেন, কক্সবাজার গেলেন, মন ভালো হয়ে যায়। কেন? কারণ প্রকৃতি আসলে মন ভালো করে দেয়। এই ড্যাফোডিল ফুলে উনি একটা কথা বলছিলেন, 10,000 flowers I saw at a glance. At glance মানে হচ্ছে এক পলকে, এক নিমিষ, মানে 10,000 ফুল আমি এক পলকে দেখেছি। আসলে কিন্তু জিনিসটা এমন ছিল না, জিনিসটা ছিল উনি একটা ড্যাফোডিল বাগানে দেখছে, কিন্তু তিনি অতি আবেগে এটা প্রকাশ করছে, মানে অতি রঞ্জন করে বলছে, বাড়িয়ে বলছে, বেশি বলছে, যেটাকে সাহিত্যের ভাষায় বলা হয় অতিরঞ্জন, এক্সাজারেশন, হাইপারবোল। হাইপারবোল। টু ড্যাফোডিলস 9 লাইনের একটা কবিতা রবার্ট হিরিকের, ঠিক আছে? ফেয়ার ড্যাফোডিলস কথাটাতে সুন্দর করে ড্যাফোডিলসকে বলছে ফেয়ার ড্যাফোডিলস উই ইউজ টু সি, মানে ড্যাফোডিলসকে বলছে ড্যাফোডিল ফুল তুমি কত সুন্দর, ঠিক আছে? কিন্তু আমাদের জীবনটা কত সংক্ষিপ্ত, আমরা শিশিরের মতন ঝরে যাই, আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু তুমি হচ্ছে স্প্রিং এর মতন, ঠিক আছে? তো এখানে ড্যাফোডিল ফুলের সাথে মানুষের তুলনা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে লাইফ ইজ শর্ট। এটা ছোট ড্যাফোডিল কবিতার থিমটা অনেক বড়, যে আমাদের জীবন সংক্ষিপ্ত। টু ড্যাফোডিলের থিম। টু দ্য লাইট হাউস ভার্জিনিয়া উলফের লেখা প্রথম নভেল, ঠিক আছে? ভার্জিনিয়া উলফ নিয়ে কথা বলে টু দ্য লাইট হাউস আসবে না, আপনি ভার্জিনিয়া উলফ জানতে হবে। ভার্জিনিয়া উলফ ছিলেন একজন ফেমিনিস্ট, নারীবাদী, এখনের মতো তথাকথিত নারীবাদী না। তখনের নারীবাদীর ঘটনাটা বলি। ভার্জিনিয়া উলফকে ধরা হয় মডার্ন নভেলিস্ট, কিন্তু আসলে অ্যাকচুয়ালি উনি মডার্নেও লিখেছেন, আবার উনি ভিক্টোরিয়ান পিরিয়ডও লিখছেন, মানে মডার্ন ভিক্টোরিয়ান দুইটা মিলিয়ে লিখছেন। তো তখনকার সময় নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো সুযোগ ছিল না। তো তখন তিনি ফিল করছেন যে নারীরা ডেপ্রাইভড হচ্ছে, এবিউজড হচ্ছে। তো সেই চিন্তায় একদম, আমি যদি বলি যে খুবই সাহসী একজন লেখিকা ছিলেন। ওই সময় নারীদেরকে নিয়ে ভাবা, নারীদেরকে নিয়ে লেখা, ঠিক আছে? মিসেস ডারওয়ে তার একটা বিখ্যাত বই আছে, ঠিক আছে? এই যে এই সময় একমাত্র একজন সাহসী লেখক ছাড়া সম্ভব না, একমাত্র নারীর মুক্তিকে কেন্দ্র করে চিন্তা ভাবনা করা। তাহলে ভার্জিনিয়া উলফের এই টু দ্য লাইট হাউস হচ্ছে বিগিনিং একটা তার নভেল। আর দ্য লাইট হাউস এডগার অ্যালান পোর লেখা, এটা খুব বেশি বিখ্যাত হয় নাই, এটা আসবে না মনে হয় না। এবার আসেন হেনরিক ইবসেনের এই ডল হাউসের কথা বলি। এই ডল হাউস আমি পুরো গল্পটা বলবো যখন হেনরিক ইবসেন পড়াবো। হেনরিক ইবসেনের সবচেয়ে বিখ্যাত এই ডল হাউস। আধুনিক যে আমাদের মডার্ন যে বাস্তবতা, এই বাস্তবতায় ঘিরে আমাদের সবকিছু দ্বন্দ্ব, সবকিছু মিলিয়ে যা কিছু আছে তা নিয়ে এই ডল হাউসে ফুটে উঠছে। পরেরটা দেখেন, মর্টিডি আর্থার। মর্টিডি আর্থার, মর্টিডি আর্থার মধ্যযুগের মেডিভিয়াল পিরিয়ড আমরা কি যেটা বলি, একজন ছিলেন, যোদ্ধা ছিলেন, একজন রাজা ছিলেন, ঠিক আছে? তার একটা তরবারি ছিল এক্সকালিবার, তার একটা তরবারি ছিল এক্সকালিবার। তার শৌর্য, বীর্য, তার যে সবকিছু, তার যে হিরোইক কোয়ালিটিস, মূলত এই জিনিসগুলা নিয়ে স্যার থমাস মেলোরি এই মর্টিডি আর্থার লিখছে, ঠিক আছে? স্যার থমাস মেলোরি লিখছে মর্টিডি আর্থার, যেটা ছিল প্রোজ, মানে গল্পের মতন, যেটা ছিল গল্পের মতন। কিন্তু সেম মানুষটাকে নিয়ে আলফ্রেড লর্ড টেনিসন লিখছে একটা কবিতা।
এই কবিতাটা একটা সুন্দর কথা আছে, এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান, মানে older change the place of new, এরকম একটা কিছু লাইন, ঠিক আছে? মানে নতুন যখন আসে তখন পুরাতনদের স্থান ছেড়ে দিতে হবে। তাহলে মনে রাখবেন একটা তরবারি এক্সকেলিবার, এটা মর্টিডি আর্থারে আছে। প্যাট্রিজম লিখছে স্যার ওয়াল্টার স্কট, অ্যাজ দিয়ে মনে রাখবেন স্যার ওয়াল্টার স্কট হচ্ছেন একজন স্কটিশ, ঠিক আছে, একজন স্কটিশ মানে স্কটল্যান্ডের লেখক। আর দা প্যাট্রিয়ট লিখছে রবার্ট ব্রাউনিং। এখানে রবার্ট ব্রাউনিং যেহেতু আশাবাদী কবি, তিনি এই প্যাট্রিয়ট কবিতায় আশাবাদ নিয়ে কথা বলছেন, ঠিক আছে? খুব বেশি ডিপ, এটার কোনো কোটেশন খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাই আর বলছি। রেইনবো লক্সেল ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্স নিয়ে একটু কথা বলি। ডিএইচ লরেন্স হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স। এই ডেভিড হার্বার্ট লরেন্সের বৈশিষ্ট্য হচ্ছে উনি অটোবায়োগ্রাফি লিখত। উনি ইডিপাস কমপ্লেক্স মানে মায়ের সাথে ছেলের সম্পর্ক, ছেলের বাবার সাথে মেয়ে সন্তানের যে স্বাভাবিকের চেয়ে বেশি অস্বাভাবিক ঘনিষ্ঠতা, এটা নিয়ে লিখছিলেন, ঠিক আছে, যেটাকে বলি ইডিপাস কমপ্লেক্স। পাশাপাশি ওনার লেখাতে একটু সেন্সুয়ালিজম বেশি ছিল। সেন্সুয়ালিজম বেশি, আশা করি আপনারা বুঝেছেন কোনটা বোঝাতে চেয়েছে। তো ডিএইচ লরেন্সের এই রেইনবোটা শুধু নভেল হিসেবে পরিচিত ক্যারেক্টার, এটা থেকে আসবে না। রেইনবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে কবিতা লেখছে, এই কবিতাটা এটা হচ্ছে সাবটাইটেল, এটা কিন্তু মেইন টাইটেল না। ঠিক ড্যাফোডিলও কিন্তু সাবটাইটেল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মেইন টাইটেল না। মেইন টাইটেল হচ্ছে ড্যাফোডিলের আই ওয়ান্ডার্ড লনলি এজ এ ক্লাউড। আবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রেইনবোর মেইন টাইটেল হচ্ছে মাই হার্ট লিপস আপ হোয়েন আই বিহোল্ড, ঠিক আছে? এই রংধনু কবিতায় রংধনুর কথা বলছে, রংধনু দেখে তিনি খুশি হয়েছেন, তারপর হঠাৎ করে উনি অন্য একটা ইয়েতে কথা বলা শুরু করলেন। ট্রয়লাস এন্ড ক্রেসিডা, জিওফ্রি চসার লিখছে। ট্রয়লাস এন্ড ক্রেসিডা দুইজনই হচ্ছে মানে ইতিহাসের চরিত্র, ঐতিহাসিক ক্যারেক্টার। ট্রয়লাস ছিলেন গ্রিকের পক্ষে যুদ্ধ করেছেন, আর ক্রেসিডা ছিলেন একজন পুরোহিতের মেয়ে, ঠিক আছে? এই ক্রেসিডাকে এই যুদ্ধের সময় যুদ্ধবন্দী হিসেবে নেওয়া হয়। তারপর দেখা যায় যে ট্রয়লাসের সাথে তার প্রেম হয়, কিন্তু তাদের মিল হয় না, ঠিক আছে? দুইজনের মিল হয় না, যার কারণে এটা ট্রয়লাস এন্ড ক্রেসিডা উইলিয়াম শেক্সপিয়ার যেটা লিখছে সেটা হচ্ছে ট্র্যাজেডি, আর জিওফ্রি চসার যেটা লিখছে এটা হচ্ছে কবিতা। জিওফ্রি মনে রাখবেন মধ্যযুগে কি একটু মানে 14th সেঞ্চুরিতে কিন্তু কবিতাই সব। আমি যে ক্যান্টারবারি টেলস বলছি এটাও কবিতা, জিওফ্রি চসার বলতেছি এটাও কবিতা, নান প্রিস টেল ছিল যেটা জিওফ্রি চসারের, ওইটাও কবিতা। ট্রয়লাস এন্ড ক্রাইসিডি, মনে রাখবেন এই যে ক্রাইসিডিটাতে ই আছে, ই ডি ই ডি ই, আর উইলিয়াম শেক্সপিয়ার যেটা লিখছে এটাতে হচ্ছে ডি এ, ডা, ক্রেসিডা, ঠিক আছে? ক্রেসিডা, ডি এ, ডা। আন্ডার দ্য গ্রিন ট্রি থমাস হার্ডির একটা নভেল আছে, বিখ্যাত নভেল। আর আন্ডার দ্য গ্রিন ট্রি উইলিয়াম শেক্সপিয়ারের ছোট্ট একটা কবিতা আছে, আমি এই কবিতাটাও গ্রুপে শেয়ার করবো, ঠিক আছে? যে যে বিখ্যাত কবিতাগুলো আছে জাস্ট আপনাদের জানার জন্য শেয়ার করবো, আপনাদের যেগুলো মুখস্থ করতে হবে তা কিন্তু না। আপনারা আসলে আমরা অনলাইনে যেভাবে পড়াই, আমি বাস্তব অভিজ্ঞতাটা বলি, দেখা গেছে কি আমি 20টা ক্লাস নিচ্ছি, কিন্তু আমি অন্যান্য স্যারদের দেখছি ওনারা 10টা ক্লাস নেয় বা 15টা ক্লাস নেয়। তো দ্যাটস মিন তারা আরো কমার্শিয়াল, মানে আরো যে একদম টু দা পয়েন্ট, মানে একদমই যে ধরেন আমিও টু দা পয়েন্ট আমি 10টা ক্লাসও শেষ করতে পারি, কিন্তু আসলে এমন ভাবে শেষ করা উচিত বা পড়ানো উচিত যে আপনারা শুধু বই দিয়ে মুখস্থ না করে পিকচার দেখলেন, ছবি দেখলেন, ঠিক আছে? এই জন্য বলছি যে কবিতাটা দেখলে অন্তত একবার রিডিং করলে বলতে পারবেন যে এটা আমি পড়ছি বা দেখছি বা এটা আমি শুনেছি উইলিয়াম শেক্সপিয়ার। শিক্ষার উদ্দেশ্য অবশ্যই প্রফেশনাল, কারণ আপনাদের এখন আসলেই গবেষক হওয়ার সময় নেই, কিন্তু তাও কিছুটা মনোমুগ্ধকর করার জন্য বা বাস্তবধর্মী করার জন্য এরকম করা উচিত, সেটা আমি বুঝাতে চাইছি আর কি।
আন্ডার দ্য গ্রিন ট্রি কবিতাটা আমি দেখাবো, খুবই ছোট কবিতা, ঠিক আছে? যেখানে এই আন্ডার দ্য গ্রিন ট্রিতে কবিতার লেখক আসলে প্রকৃতির সান্নিধ্যে যেতে চেয়েছিলেন, প্রকৃতির প্রশংসা করেছেন। আবার আন্ডার দ্য গ্রিন ট্রি এর লাইনের মতো মিল আছে এজ ইউ লাইক ইটও কয়েকটা লাইন আছে। ফর হোম দ্য বেল টলস হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের একটা নোবেল। আর্নেস্ট হেমিংওয়ে হচ্ছে আমেরিকান রাইটার, ঠিক আছে? তো এটা আসবে না, কিন্তু এটা মিল আছে দেখে এখন দেখাইছি। সেম এটা একটা জন জানের একটা কবিতা আছে। এগুলা খুব বিখ্যাত না, এই জন্য এগুলোর গল্প আমি কিছুই বলছি না, কারণ বলে মাথা আপনার নষ্ট করার আমার কোনো দরকার নেই। যেটা জানলে আপনার কাজে লাগবে সেটাই আমি শোনাতে চাচ্ছি। আমি যদি পারতাম আমি সবগুলার গল্প বলে যেতাম, কিন্তু আপনি তো মাথায় রাখতে পারবেন না। কাজের পার্টিটা এখানে মনে রাখবেন, 3টা নাম এখানে মুখস্থ করবেন, আর বিস্তারিত কিছুই জানার দরকার নেই। গার্জেন পার্টি আমরা পড়ছিলাম, ছোট্ট গল্প ক্যাথরিন ম্যানসফিল্ডের তৎকালীন সময়ের যে কালচার, ঠিক আছে, নায়িকা এইটা নিয়েই কাহিনী। গার্জেন পার্টি একটা গার্জেন একটা ছোট্ট টি পার্টি হবে, এটা নিয়ে কাহিনী। বার্থডে পার্টি লিখছে হ্যারল্ড পিঞ্চার, এটা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি এটা গুরুত্বপূর্ণ, গার্ডেন পার্টি শব্দটাও গুরুত্বপূর্ণ। টিএস এলিয়টের ককটেল পার্টি খুব বেশি ফেমাস ছিল না, ঠিক আছে, এই জন্য এটা খুব মনে রাখার মতো যে আমি বলবো না। দ্য সান অলসো রাইজেস হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের একটা নোবেল। এই নোবেলটাতে দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষের হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প, হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প। জন ডানের যে কবিতাটা দ্য সান রাইজিং, এই কবিতাতে সূর্যকে প্রেমিক এবং প্রেমিকার বাধা হিসেবে বলছে, যে সূর্য তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে প্রেম করতে দিচ্ছে না, সূর্যকে এখানে অবাধ্য হিসেবে বলছে, ঠিক আছে? তারপর দেখুন দ্য রুম লিখছে হ্যারল্ড পিঞ্চার, এটাও খুব ফেমাস না, ফেমাস যেটা পরের দুটা, এ রুম উইথ ভিউ, এডওয়ার্ড মর্গান ফস্টারের লেখা, ঠিক আছে? এডওয়ার্ড মর্গান ফস্টারের লেখা, এটা বিখ্যাত হয়েছে, কিন্তু এটার গল্পটা আপনাদের জানার প্রয়োজন নেই। আবার এই রুম অফ ওয়ান্স ওন, ভার্জিনিয়া উলফ, এটা নিয়ে কথা বলি। ভার্জিনিয়া উলফ যে আসলে নারীবাদী, নারীদের মুক্তির কথা চিন্তা করেছেন, নারীদেরকে নিয়ে ভেবেছেন, কলম ধরেছেন, মূলত এই লেখাটাতে সবচেয়ে বেশি বোঝা যায়। আপনারা এই লেখাটার একটা লাইন পরীক্ষা অলরেডি পাইছেন, ঠিক আছে, যে ওই যে একটা নারীদের স্পেস থাকা উচিত, লিবার্টি থাকা উচিত, একটা কোটেশন পড়াইছিলাম না ভার্জিনিয়া উলফের, এইটার থেকে নেওয়া হয়েছে। ইউলিসিস হচ্ছেন একজন ঐতিহাসিক একটা চরিত্র, পৌরাণিক একটা চরিত্র। ট্রয় যুদ্ধ হয়েছিল, ইলিয়াড, এই ট্রয় যুদ্ধের কাহিনী নিয়ে ইলিয়াড লিখছে। কে লিখছে? হোমার লিখছে। তো এটা তো আসলে পৌরাণিক গল্প। তো এই ইউলিসিস ছিল একজন বীর যোদ্ধা, যিনি গ্রিসদের পক্ষে যুদ্ধ করেছিলেন ট্রয় যুদ্ধে, মানে ট্রয়দের বিরুদ্ধে। এই বীর যোদ্ধার এই কাহিনী, যে এই কাহিনীটাকে, এই কাহিনীটা লেখে নাই, কাহিনীটা লেখে নাই, কিন্তু জাস্ট ওনার নামটাকে ব্যবহার করছে, কারণ উনি যেহেতু একজন যোদ্ধা, অনেক কিছুর প্রতীক, তো এই ওনার নামটাকে ব্যবহার করে টেনিসন একটা পোয়েম লিখছে। পোয়েমটাতে সে বলছে যে ইউলিসিস নামক লোকটা যুদ্ধ থেকে ফিরে আসছে, এসে তার স্ত্রী প্যানেলোপে এবং ছেলে টেলিমেকাস কে মানে নিয়ে সংসার করতেছে, কিন্তু সেই সংসারে বিরক্ত, সে অ্যাডভেঞ্চারে যেতে চায়, সে অ্যাডভেঞ্চারে যেতে সে বলছে আই উইল ডিং লাইফ টু দ্য লিস্ট, আমি জীবনকে উপভোগ করব একদম শেষ চুমুক পর্যন্ত, আমার এভাবে বসে থাকা ভালো লাগে না, তো এটা বলছে। আর এই ইউলিসিস যে ওটা আরেকটা, টোটালি আরেকটা ক্যারেক্টার, জ্যাম জুসি, মডার্ন রাইটার, যেটা লিখছে, যিনি স্ট্রিম অফ কনসাসনেস থিওরির জন্য বিখ্যাত। তো এই ইউলিসিস নভেল লিখছে জ্যাম জুসি। প্রথমটা কিন্তু পৌরাণিকের এই টেলিমেকাসের কথা আছে, ঠিক আছে, ইউলিসিসের কথা আছে, তার ওয়াইফের কথা আছে। পরীক্ষা আসলে এটা থেকে কোটেশন আসতে পারে, বিশেষ করে আই উইল ড্রিং লাইফ টু দ্য লিজ আসতে পারে। আরো লাস্টের একটা লাইন, এটা আমার অলরেডি চলে এসেছে পরীক্ষায়, লাস্টের লাইনটা যেটা ছিল। তো এতটুকুই হচ্ছে কনফিউশন গুলো, এগুলো দেখলে আপনাদের চলবে, ঠিক আছে? আবার ন্যাশনালিটিতে চলে যাই।
সবাই কি ঘুমিয়ে গেছেন? আছেন? একটু হ্যান্ড রাইজ করেন। আমি অনলাইন ট্রেনিং করছিলাম কিছুদিন আগে, মোবাইলটা রেখে আমি আমার অন্য কাজ করতাম, এই জন্য অনলাইনে ভরসা কম। হ্যান্ড রাইজ করেন। আছেন? আচ্ছা, আছেন। আচ্ছা, আজ থাকলেই ভালো। ওকে, গুড। আচ্ছা, এখন ন্যাশনালিটির কথা বলছি। ন্যাশনালিটি আপনারা কোনটা করবেন? হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপনারা আছেন। আছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে এই টাইমটাতে মনোযোগ রাখা কষ্টকর, কারণ পেটের ভিতরে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। সবারই পেটের ভিতর তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে, যেহেতু রোজার মাস। ন্যাশনালিটি বলতে মানে কে কোন দেশের লেখক, ঠিক আছে? হ্যাঁ, এটা একদম শেষ লেকচারেই পড়াটা ছিল, তো আপনারাই তো বলছেন যে শেষ করে দিতাম, এই জন্য আজকে ভিক্টোরিয়ান পড়াইনি। ভিক্টোরিয়ান পড়াবো আমাদের ডিউ টাইমে, ঠিক আছে? মানে মঙ্গলবারে যে ক্লাসটা ভিক্টোরিয়ান। ন্যাশনালিটি হচ্ছে কে কোন দেশের, তো কে কোন দেশের এটা এবার আসছে, তা এটা একটু কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা গতবার গুরুত্বপূর্ণ ছিল, পড়াইছিলাম, লাস্ট ক্লাসে পড়াইছিলাম, পরে এটা থেকে আসছে। তো এই ন্যাশনালিটি আসলে কোনটা পড়বেন? ন্যাশনালিটি এর আগেও কিন্তু আসছে, 40-এ আসছে, যে ইন্ডিয়ান রাইটারকে। তাহলে এটাকে আপনি স্কিপ করতে পারছেন না, ধরেন এই বিসিএস এ না আসলে পরের বিসিএস এ আসবে। তো এই যে ন্যাশনালিটির কথা বলছে, তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। শুনেন, সবসময় এখানে ব্যতিক্রমটাই আসবে, কমনটা আসবে না। তো একটা হচ্ছে আমেরিকান, আইরিশ অলরেডি চলে আসছে, ঠিক আছে? আরেকজন হচ্ছে ইন্ডিয়ান। স্কটিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান। আমি ব্রিটিশ অনেক, 30টার মতো ব্রিটিশ রাইটার আছে, তাই এত কষ্ট করে মুখস্থ করবেন কেন? এগুলো মুখস্থ করলেই তো বাকি যারা আছে তারা সবাই ব্রিটিশ, সহজ হিসাব। কি বলছি বুঝছেন? মানে ব্রিটিশ যারা, এটা কখনোই আসবে না। কেন আসে না জানেন? কারণ ব্রিটিশ এটা সবাই টুকটাক জেনে ফেলেন যখন পড়েন, কিন্তু এগুলো একটু ভিন্ন, এগুলা থেকে আসতে পারে। অলরেডি আইরিশ চলে আসছে, তাহলে এটা আসার সম্ভাবনা খুবই কম। ইন্ডিয়ান রাইটার একটা অলরেডি চলে আসছে, 40তম বিসিএস সম্ভবত, আর কে নারায়ণ যেটা ছিল। তো এখন আসলে স্কটিশ, ফ্রান্স, রাশিয়া, আর আসবে আমেরিকান, কিন্তু আমি সবই পড়াবো, ঠিক আছে? সবই পড়াবো। এখন আজকে শুধু পড়াবো আইরিশ আর হচ্ছে আমেরিকান, ঠিক আছে? আইরিশ না, সরি, আজকে আমেরিকান আর রাশিয়া পড়াবো। জাস্ট আপনাদের এই ক্লাসে কিন্তু আরো অংশ বাকি, সেই সাথে বিক্ষিপ্ত কিছু পড়া আছে, ওগুলো দেখাই দেবো ওই ক্লাসটাতে। আপনারা কাইন্ডলি রিকোয়েস্ট করবো এই ক্লাসগুলো মিস করে না। যেমন আজকের এই ক্লাসটা কিন্তু বেসিক জানার জন্য গুরুত্বপূর্ণ, বেসিক তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমেরিকান রাইটার কারা? দেখেন, আমেরিকা যারা লিখছে তারা কি কি লিখছে? শর্ট স্টোরি রাইটার ছিল কেউ, কেউ ছিল ড্রামাটিস্ট, কেউ ছিল পয়েট, আবার কেউ ছিল নভেলিস্ট। নভেলিস্টটা কম ছিল, ঠিক আছে? সবচেয়ে বেশি পয়েট, ড্রামাটিস্ট, শর্ট স্টোরি রাইটার ছিল। এবার আসেন কবিদেরকে নিয়ে আগে শুরু করি, ঠিক আছে? কবি 3জন ছিলেন কবি, যাদেরকে ইংল্যান্ড আমেরিকার জাতীয় কবি বলা হয়। একজন হচ্ছে ওয়াল্ট হুইটম্যান, ঠিক আছে? তারপর হচ্ছে তিনি হচ্ছে রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকিনসন, এই 3জনের নাম
নাম একটু কমেন্টে লিখে ফেলেন। তার হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি, সরি আমেরিকার জাতীয় কবি। আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম না আমাদের জাতীয় কবি? ঠিক ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে তারা। কমেন্টে লিখেন, দেখি আপনারা ঘুমাই গেছেন, একটু আপনাদের ঘুম থেকে জাগাই। কে কে লিখছেন? লিখতে মন চায় না। লিখতে মন চায় না। পানি খাওয়া লাগবে। আসেন, ওয়াল্ট হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকিনসন ইংল্যান্ডের জাতীয় কবি ছিলেন এই তিনজন। আমাদের জাতীয় কবি একজনই, কাজী নজরুল, ঠিক আছে? কিন্তু এখানের জাতীয় কবি হচ্ছে তিনজন। আরেকজন আছে কালারে, বুঝেন কালারে? কালারে মানে কৃষ্ণাঙ্গ আর কি, ল্যাংস্টন হিউজ। তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ, ঠিক আছে? ল্যাংস্টন হিউজ তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ। এবার আসুন ওয়াল্ট হুইটম্যান নিয়ে কথা। এক একজন লেখকের ধরন থাকে একই রকম। হ্যাঁ, তিনজনের জাতীয় কবি, আমি এই জন্যই তো লিখতে বলছি, তিনজন জাতীয় কবি দেখে লিখতে বলছি। ওয়াল্ট হুইটম্যান ডিকসন। আচ্ছা, এবার দেখেন ওয়াল্ট হুইটম্যান নিয়ে কথা বলি। কিছু কিছু মানুষের অ্যাটেনশন থাকে একটা জিনিসে। তো ওয়াল্ট হুইটম্যানের অ্যাটেনশন ছিল জাতীয়তাবাদ নিয়ে, দেশপ্রেম, ঠিক আছে? তো তার কবিতাতে আমেরিকা শব্দটা পাবেন ওয়াল্ট হুইটম্যান। কার প্রাসঙ্গ পাবেন? আব্রাহাম লিঙ্কন, ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ক্যাপ্টেন ও ক্যাপ্টেন, ওনার একটা বিখ্যাত কবিতা যেটা পরীক্ষায় আসতে পারে। তো উনি যেহেতু জাতীয়তাবাদকে বেশি পছন্দ করতেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন, তাহলে তার কবিতাগুলো কিন্তু এরকম। আমি যখন মডার্ন পিরিয়ড পড়াবো তখন আবার কিন্তু পড়াবো, ঠিক আছে? আর রবার্ট ফ্রস্ট, মডার্ন পয়েট, আমেরিকান মডার্ন পয়েট। এই রবার্ট ফ্রস্ট হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে, যেটা উচ্চ মাধ্যমিকের সিলেবাসও ওনার কবিতা আমরা পড়েছি, মানে আগের যারা ছিল তারা পড়েছে। সেটা হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। যারা ইংরেজি সাহিত্য কোনোদিন শুনেও নাই তারা এই লাইনটা শুনছে। উডস আর লাভলি, ডার্ক এন্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, miles to go before I sleep, miles to go and miles to go before I sleep। এর মানে হচ্ছে উটগুলা দেখতে সুন্দর স্নিগ্ধ, কিন্তু আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে, আমাকে অনেক যাত্রা শেষ করতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমার চূড়ান্ত ঘুমের আগে। তো এই লাইনটা স্টপিং বাই উডস থেকে নেওয়া হয়েছে, আর এটা লিখছে রবার্ট ফ্রস্ট। এটা লিখছে কে? রবার্ট ফ্রস্ট। এমিলি ডিকিনসন, কিছু কিছু মানুষ থাকে দুঃখবাদী, কবিরাও কিছু আছে যে দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকতে পছন্দ করতে। এমিলি ডিকিনসন কিন্তু মহিলা কবি। এই এমিলি ডিকিনসন ডেথ নিয়ে সব কবিতা লিখছে, বা মানে সিরিয়াস থিম নিয়ে সব কবিতা লিখছে, যার কারণে তাকে মিস্টিক কবিও বলা হয়। সিরিয়াস থিম কিছু বুঝছেন? মানে গড, স্পিরিচুয়ালিটি, ইটারনিটি, ডেভোশন টুয়ার্ড গডস, ডেথ, এই ধরনের জিনিসগুলোকে মিস্টিক বলা হয়, মিস্টিসিজম বলা হয়। তো এমিলি ডিকিনসনের বিখ্যাত একটা কবিতা হচ্ছে আই কুড নট স্টপ ফর ডেথ, আই কুড নট স্টপ ফর ডেথ। এমিলি ডিকিনসন ইকুয়াল টু ডেথ, ঠিক আছে? ওয়াল্ট হুইটম্যান ইকুয়াল টু আমেরিকা, ক্যাপ্টেন ও ক্যাপ্টেন। রবার্ট ফ্রস্ট ইকুয়াল টু মডার্ন পয়েট, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য। ল্যাংস্টন হিউজ ছিলেন আমেরিকান কবি, তার একটা বিখ্যাত কবিতা আছে, ঠিক আছে? এটা মানে অলরেডি অ্যাকচুয়ালি চলে আসছে। এটা কেন আসছে জানেন? এটা সিলেবাসে আছে, অনার্সের সিলেবাসে আছে। আমি এই জন্যই বলছি আমাদের অনার্সের সিলেবাসে যেগুলো আছে এগুলোই বেশিরভাগ ওরা দেয়, এজন্যই দেখা গেছে কি কমন মানে ফলাফলটা সহজ হয়, ঠিক আছে? অনার্সের সিলেবাসে যেগুলো আছে। কবিদের কথা তো বললাম, এখন আছে নভেলিস্ট। নভেল যিনি লিখে, সবচেয়ে মানে নভেলিস্টদের ভিতরে পরীক্ষার জন্য, পিসির জন্য, আপনার ইংরেজি সাহিত্যের জন্য জানতে হবে
আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে সব সময় প্রশ্ন আসে, প্রশ্ন মিস যায়, ঠিক আছে। রবার্ট ফ্রস্ট মডার্ন পয়েট, মডার্ন আমেরিকান পয়েট, শুধু রবার্ট মডার্ন পয়েট লিখলে তো মনে থাকবে না। রেফিউজেস বানানটা ভুল করছিলাম একটু, SUGSES, ঠিক আছে। আই টু সিং আমেরিকা তার বিখ্যাত কবিতা ছিল। তো আর্নেস্ট হেমিংওয়ে কথা বলতেছিলাম। এটা অনেক তাকে পপুলারিটি এনেছে, মূলত এটা লেখার পরে উনি নোবেল প্রাইজ পেয়েছেন। ওল্ড ম্যান এন্ড দ্য সি, ঠিক আছে, একদম মনে রাখবেন। টনি মরিসন, এই টনি মরিসনের ভিতরে বিলাভেড, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই দুইটার একটা মাস্ট দিবে, এটা মনে রাখবেন। ওয়েস্ট আর টনি মরিসনকে দিয়ে সম্ভাবনা বেশি কেন, কারণ যেহেতু উনি মেয়ে রাইটার, মেয়ে রাইটার তো কম, ঠিক আছে, মেয়ে রাইটার দেখা যায় যে কম থাকে, তার কারণে ওনাকে দেওয়ার সম্ভাবনা বেশি, টনি মরিসন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আর্থার মিলার, আর্থার মিলার, আর্থার মিলার, Death of a Salesman, Death of a Salesman। আর্নেস্ট হেমিংওয়ে একজন নভেলিস্ট ছিলেন, তার এই নভেলটা সবচেয়ে বিখ্যাত ছিল। এই নভেলটার কোটেশন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন, স্ট্যাটাসটি কি, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট, কি জানি ভুলে গেছি, একটু মনে করে দেন তো আমাকে। এ ম্যান ইজ নট বর্ন ফর ডেথ, ঠিক আছে, তারপর নাকি হি ক্যান বি ডিস্ট্রয়েড, মনে কি জানি, a man is not made for death, defeated, এতক্ষণ মনে হচ্ছে a man can be destroyed but not defeated, ঠিক আছে, a man can be destroyed but not defeated, মানে হচ্ছে একটা মানুষের জন্ম মৃত্যুর জন্য হয় নাই, a man can be destroyed, একটা মানুষকে ধ্বংস করা যাবে কিন্তু পরাজিত করা যাবে না, মানে সে তো চেষ্টাই করতে থাকে, তাহলে তাকে কিভাবে পরাজিত করবে, ঠিক আছে, মানে ভাঙবে, মানে মচকাবে কিন্তু ভাঙবে না, একটা মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মচকাবে কিন্তু সে আসলে ভাঙে না, এইটাই বলছে ম্যান ক্যান বি ডিফিটেড বাট এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, ডিফিটেড মানে তাকে পরাজিত করা যাবে না, তাকে যে পরাজিত করা যাবে না এর মানে হচ্ছে একজন মানুষ হচ্ছে ইনভিনসিবল, ঠিক আছে, মৃত্যুঞ্জয়ী, সে মৃত্যুকে জয় করতে পারে, একটা মানুষকে ভাঙা যায়। কাজী নজরুল ইসলামের কারোর অভাব, দারিদ্র, পারিবারিক অশান্তি তাকে ভাঙতে পারছে কিন্তু তাকে মৃত্যু দিতে পারে নাই, কিভাবে পারে নাই, তার লেখা তাকে অমর করে ফেলছে, তাকে ডিস্ট্রয় করে নাই, বুঝছেন কথা, সরি ডিস্ট্রয় না, ডিফিট করে নাই, তাকে ডিফিট করে নাই, পরাজিত করতে পারে নাই, তার যে অভাব তাকে পরাজিত করতে পারে নাই। তাহলে একটা মানুষ মচকাতে পারে কিন্তু এর মানে এই না যে সে বিলুপ্ত হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে। A man is not born for death, a man can be destroyed but not defeated। এটা হচ্ছে এটার একটা বিখ্যাত লাইন, সান্তিয়াগো বলেছেন এই গল্পের যে আসল নায়ক একজনই তো, নায়িকা তো নাই, একজন মানুষ মাছ ধরাকে কেন্দ্র করে গল্পটা, সান্তিয়াগো এটা বলছেন। টনি মরিসন, এই বিলাভেড, এই টনি মরিসনের হচ্ছে এখন আমাদের একটা মেয়ের গল্প, বিলাভেড হচ্ছে নায়িকার বাচ্চার নাম বিলাভেড, ঠিক আছে, এটা খুব করুণ কাহিনী, যখন পড়াবো বলবো। ব্লুয়েস্ট আই, এটা নিশ্চয়ই নারীর চোখ, সুন্দর নীল চোখ রমণী, এটাও পরীক্ষায় আসবে। এবার দেখুন আর্থার মিলারের হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান, এই ডেথ অফ এ সেলসম্যান দেখে বুঝতেছেন যে একটা সেলসম্যানের গল্প, তাহলে সেলসম্যানের গল্প বলে মিল, মিল থেকে মিলার, সেলসম্যানের গল্প বলে মিল, মিল থেকে মিলার। এই সেলসম্যানটার নাম হচ্ছে উইলি রোমান, এই উইলি রোমানের গল্পই বলছে তিনি।
এই ডেথ অফ এ সেলসম্যান, তিনজনের কথা বললাম নোবেলিস্ট, ঠিক আছে। আর কি কেউ বাদ পড়লো? বিখ্যাত কেউ বাদ পড়লো? আছে অনেকে, কিন্তু সবাই বিখ্যাত না। আরেকজন আছে এখানে দেখেন, পাল এসবাক, মহিলা কবি, কবি না লেখক, সাহিত্যিক বলতে পারেন, নোবেলিস্ট বা ড্রামাটিস্ট। পাল এসবাক উনি কবি না। এই পাল এসবাক হচ্ছে বিখ্যাত দ্য গুড আর্থ, দ্য গুড আর্থ, এটা একটা চাইনিজ লেখা লেখছে। এই পাল এসবাক এটার জন্য নোবেল পাইছে, এটা সরি পাইছে, নোবেল পুরস্কার, তো হ্যাঁ নোবেল পুরস্কার পাইছে। তাহলে উনিও নোবেল পাইছে, আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পাইছে, আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পাইছে, টনি মরিসনও কিন্তু নোবেল পাইছে, টনি মরিসনও নোবেল পাইছে। এই দ্য গুড আর্থের জন্য কি পাইছে? নোবেল পেয়েছে। এবার আসলে একটু ভিন্ন ধর্মের লেখা লেখক, তিনি হচ্ছেন নাথানিয়েল হটন, ঠিক আছে, নাথানিয়েল হটন, দেখা যাবে একটু ভিন্ন ধর্মী লেখালেখি। পরীক্ষায় আসলে এটা আসার মোস্ট সম্ভাবনা, কারণ এটা অনেক বিখ্যাত। স্কারলেট লেটার, এটা আমাদের সিলেবাসে ছিল। আরেকটা হচ্ছে ইয়ান গুডম্যান ব্রাউন। এজন্য আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে। এগুলো আপনি শীটে পাবেন না, শীটে কোথাও পাবেন না, বই কিনলেও পাবেন না। আপনি যেই রাইটারের বই কিনেন সাহিত্য, এসব কথা কিন্তু পাবেন না, ঠিক আছে। দেখা যায় না, ওই পাশে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি। আর্থার মিলার ডেথ অফ এ সেলসম্যান, ঠিক আছে, টনি মরিসন বিলাভেট, পাল এসবার্গ গুড আর্থ, নাথানিয়েল হটন লেখছে স্কারলেট লেটার, চিঠি লিখছে কাকে? ব্রাউনকে, গুডম্যান ব্রাউনকে, এভাবে মনে রাখবেন। হটন চিঠি লিখছে কাকে? লিখছে ভালো ছেলেকে লিখছে, ঠিক আছে, ভালো ছেলেকে চিঠি লিখছে, স্কারলেট লেটার লিখছে, ভালো ছেলেকে চিঠি লিখেছে নাথানিয়েল হটন। স্কারলেট লেটার আরেকটা হচ্ছে, দেখা যায় না, দেখা তো যাওয়ার কথা, আমি তো ঘুরিয়ে দিলাম। টনি মরিসন কি মডার্ন যুগে? হ্যাঁ মডার্ন যুগে টনি মরিসন, মডার্ন আমেরিকান, ঠিক আছে। এবার শর্ট স্টোরি রাইটার, শর্ট স্টোরি, ছোট ছোট গল্প লিখে যান, ছোট ছোট গল্প, মজার গল্প। বাংলা সাহিত্যে দেখছে না হৈমন্তী ছোট গল্প, এরকম ছোট গল্প। দুইজন বিখ্যাত ছিলেন, একজন হচ্ছে ও হেনরি, ও হেনরি, তারপর হচ্ছে ও হেনরি, আরেকজন হচ্ছে এডগার অ্যালান পো। এই এডগার অ্যালান পো বিখ্যাত সাসপেন্স ধর্মী লেখার জন্য, ঠিক আছে, সাসপেন্স থাকে, ভৌতিক থাকে। আর ও হেনরি হচ্ছে, এটা শর্ট নেম, ওনার পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার, উইলিয়াম সিডনি পোর্টার, উইলিয়াম সিডনি পোর্টার, ঠিক আছে, উইলিয়াম সিডনি পোর্টার। টেল টেল হাট, এডগার অ্যালান পোর একটা বিখ্যাত শর্ট স্টোরি, এটা যখন পড়াবো লিখে দেব, কোনো সমস্যা নেই। দুইজন বাদ পড়ছে, ঠিক আছে, আর বাকি সবাদের নাম লিখছি বিখ্যাতের ভিতরে। একজন বাদ পড়ছে ইউজেনি ওনিল, আরেকজন হচ্ছে আপনার উইলিয়াম ফকনার। উইলিয়াম ফকনার আসলে খুব বেশি বিখ্যাত না, কিন্তু 35 ওনাকে নিয়ে প্রশ্ন আসাতে উনি বিখ্যাত তালিকায় পড়ে গেছেন। 35তম বিসিএসে ওনাকে নিয়ে প্রশ্ন আসছে, উইলিয়াম ফকনার, ঠিক আছে, উইলিয়াম ফকনার। As I lay down, ওনার বিখ্যাত একটা লেখা উইলিয়াম ফকনার। আরেকজন হচ্ছে ইউজেনি ওনিল, ঠিক আছে, ইউজেনি ওনিল, ইউজেনি ওনিল, তার একটা বিখ্যাত লেখা ডিজায়ার আন্ডার দ্য আইস, এটা পরে লেখাবো, এখন আর লেখাচ্ছি। তাহলে এই দুইটা নাম মনে রাখেন, উইলিয়াম ফকনার, ইউজেনি ওনিল। আমিও বুঝে লিখি, আপনারাও কমেন্টে লিখেন, দেখেন কয়টা নাম মনে রাখতে পারছেন, তাহলে আপনারা মেমোরিটা টেস্ট করতে পারবেন। আমি বুঝে লিখতেছি, আপনারা কমেন্টে লিখেন, ঠিক আছে। শর্ট স্টোরি রাইটার ও হেনরি, আর হচ্ছে এডগার অ্যালান পো। আসেন দেখি আপনারা কমেন্টে লিখেন, আমি
বোর্ডে লিখি, কে কয়টা মনে রাখতে পারি? আর যারা একদম ইংলিশ সাহিত্যে দুর্বল তারা লেখার দরকার নেই, তারা শুধু বোর্ডে তাকাই থাকেন, ঠিক আছে? যারা একদম দুর্বল তারা কিছুই লেখার দরকার নেই, বোর্ডে তাকাই থাকেন। দেখি কে আগে আমার লিখে শেষ করছেন। হুইটম্যান একজন লিখলে হবে? একজন লিখলে হবে? আমার কিন্তু লেখা শেষ। আর হচ্ছে আমেরিকান রাইটার, ঠিক আছে? হুইটম্যান মানে হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। হুইটম্যান মানে হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকেনসন, ল্যাংস্টন হিউজ, ওইসব বানানটা ভুল করছিলাম ল্যাংস্টন। ও হেনরি উইলিয়াম সিডনি পোর্টার, আরেকটা নাম, ওনার আসল নাম, এটা ওনার ছদ্মনাম শিডনি। উইলিয়াম সিডনি পোর্টার, উইলিয়াম সিডনি পোর্টার শর্ট স্টোরির জন্য বিখ্যাত, শর্ট স্টোরির জন্য বিখ্যাত, ঠিক আছে? ইউজিনি ওনিল, মার্ক টুয়েন মনে বাদ করছে না? মার্ক টুয়েন বাদ করে গেছে, উনি বিখ্যাত না, মার্ক টুয়েন কিন্তু বিখ্যাত না। আর দ্য অ্যাডভেঞ্চার অফ হাকেলবারি ফিনের জন্য ওনার নাম পরিচিত আর কি, না হলে তিনি কিন্তু খুব বেশি বিখ্যাত না মার্ক টুয়েন। গুড, অনেকেই তো লিখে ফেলছেন, গুড, এক্সিলেন্ট। আসেন যারা লিখেন নাই বা যারা মনে কম থাকে বা যাদের ইংরেজি সাহিত্য জবের মতন ভয় পান, তাদের সাথে আমি একটু কোঅপারেট করি, ঠিক আছে? যারা ইংরেজি সাহিত্য ভয় পান, চলেন সমসুরে আমরা পড়ি। আমরা আগে ক্লাসে পড়তাম না, স্যার পড়াতো এভাবে সমসুরে পড়ি, আপনি মনে মনে পড়েন, আমি এখানে চিল্লিয়ে চিল্লিয়ে পড়ি। প্রথমটা হচ্ছে ওয়াল্ট হুইটম্যান, ওয়াল্ট হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকেনসন, এই তিনজন জাতীয় কবি, আমেরিকার জাতীয় কবি। ওয়াল্ট হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকেনসন, আমেরিকার জাতীয় কবি, আমেরিকার জাতীয় কবি, মনে থাকে যেন। আমেরিকার কৃষ্ণাঙ্গ কবি ল্যাংস্টন হিউজেস, আই টু সিং আমেরিকা, বিখ্যাত একটা কবিতা লিখছে ল্যাংস্টন হিউজ, আই টু সিং আমেরিকা, বিখ্যাত একটা কবিতা, ঠিক আছে? ল্যাংস্টন হিউজ কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে কথা বলতো। ও হেনরি শর্ট স্টোরি রাইটার, ও হেনরি, উইলিয়াম সিডনি পর্টার পুরো নাম, উইলিয়াম সিডনি পর্টার পুরো নাম, ইউজেনি ওনিল, ইউজেনি ওনিল, উইলিয়াম ফাকনার, টেনি মরিসন মহিলা, টেনি মরিসন মহিলা, বিলাভেট, পাল এজবাক, পাল এজবাক মহিলা। তাহলে মহিলা পেলেন কয়জন? একজন, দুইজন, এখানে একজন, তিনজন। আর্থার মিলার, ডেথ অফ এ সেলসম্যান, মিল থেকে সেলস, মিলের সাথে বিক্রির সম্পর্ক, বিক্রির সাথে মানুষের সম্পর্ক। আর্থার মিলার, ডেথ অফ এ সেলসম্যান। নাথানিয়েল হরটন চিঠি লেখে কাকে? ভালো ছেলেকে, বুজম্যান ব্রাউনকে। তাহলে একবার আবার শেষবার একটা রিডিং দিচ্ছি। ওয়াল্ট হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকেনসন, ল্যাংস্টন হিউজেস, ও হেনরি, ইউজেনি ওনিল, উইলিয়াম ফকনার, টেনি মরিসন, আর্থার মিলার, নাথানিয়েল হরটন, পাল এজবাক, আর হচ্ছে মার্ক টুয়েন। মার্ক টুয়েন, ক্লিয়ার? মার্ক টুয়েন, আশা করি সবাই বুঝেছেন। এলেন গিন্সবার্গ বিখ্যাত না, ঠিক আছে? এলেন গিন্সবার্গ শুধু সেপ্টেম্বর অন যশোর গ্রোথ কবিতাটা আসবে, কিন্তু ওনাকে আমেরিকান পয়েট হিসেবে দিবে না। সেপ্টেম্বর অন যশোর এটাই শুধু আসবে।
কারণ অ্যালেন স্কিটবার্গ ইংরেজি সাহিত্যের জন্য বিখ্যাত হয় না, অ্যালেন স্কিটবার্গ মুক্তিযুদ্ধের জন্য বিখ্যাত হয়েছে। একটা কনটেক্সট বুঝে প্রশ্ন করে, ঠিক আছে? অ্যালেন গিন্সবার্গ বিখ্যাত আমেরিকান পোয়েট না, কিন্তু যারা বিখ্যাত বা যাদেরকে রেগেছে অনার্স সিলেবাসে পড়ানো হয় তারাই আসে। অ্যালেন গিন্সবার্গ থেকে কোনটা আসতে পারে? সেপ্টেম্বর অন যশোর রোড, ঠিক আছে? আমেরিকান পোয়েট অ্যালেন গিন্সবার্গ। রাশিয়ানরা জানেন, রাশিয়ানরা খুব ভয়ঙ্কর। তারা হচ্ছে খুবই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং জাতীয়বাদ, উগ্র জাতীয়তাবাদ তাদের ভিতর কাজ করে। এজন্য তারা যদি নোবেল প্রাইজ পায়, তারা নোবেল প্রাইজ নেয় না, ঠিক আছে? শুধু তাই নয়, রাশিয়াদের স্নায়ুযুদ্ধের কারণে সবসময় রাশিয়াদের আদর্শগত দ্বন্দ্ব বিশ্বের সাথে থাকে। মানে ধরেন নেন রাশিয়া এক দেশে, সারা পৃথিবী আর এক দেশে, ঠিক আছে? বা আপনি অ্যালেন গিন্সবার্গের আমেরিকার পয়েট হিসেবে বিখ্যাত না, অ্যালেন গিন্সবার্গ বিখ্যাত হয়েছে সেপ্টেম্বর অন যশোর রোড লেখার জন্য। ঠিক আপনার কথাটাতে একটা টান দিই। কথাটা হলো, হেরাসিম লেবেদভের নাম আপনারা শুনেছেন, বাংলা ড্রামাটিস্ট লেবেদভ। এই ইংলিশে ওনার বাড়ি হচ্ছে রাশিয়া, কিন্তু ইংলিশে বলে জেরাসিম। আমার কোনো দোষ নাই, ইংলিশে হি বলে না, ঠিক আছে? লেবেদভ, হেরাসিম লেবেদভ। তাহলে উনি হচ্ছেন একজন রাশিয়ান। রাশিয়ার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেখকটা ছিলেন, যাকে রাশিয়ান লিটারেচারের জনক বলা হয়, আবার অনেকে বলতেছে রাশিয়ান ন্যাশনাল পয়েট, তিনি হচ্ছেন পুশকিন, আলেকজান্ডার পুশকিন। আলেকজান্ডার পুশকিন, ক্লিয়ার? মানে সবচেয়ে বিখ্যাত কবি, সবচেয়ে যা গ্রেটেস্ট পয়েট আপনি বলতে পারেন রাশিয়ার, ঠিক আছে? ফাদার অফ রাশিয়ান লিটারেচার, পুশকিন, আলেকজান্ডার পুশকিন। ম্যাক্সিম গোর্কি, নামগুলো কেমন কেমন দেখেন, লেবেদভ, গোর্কি, দস্তয়েভস্কি। গোর্কি লেখছে বিখ্যাত মা। সর্দার ফজলুল করিম বলছিলেন, আমার দুই মা আছে, এক মা হচ্ছে ম্যাক্সিম গোর্কির মা, আরেক হচ্ছে আনিসুল হকের মা, ঠিক আছে? লিও টলস্টয়, আমরা ছোটবেলা থেকে ওনার নাম শুনে আসছি। এই লিও টলস্টয় বিখ্যাত হয়েছিল ওয়ার এন্ড পিচ নোভেলের জন্য। ওয়ার এন্ড পিচ, এখানে মনে হচ্ছে না ওয়ার এন্ড পিচ মানে যুদ্ধের কাহিনী, আসলে নায়ক, যুদ্ধকে কেন্দ্র করে নায়ক নায়িকার কাহিনী, ঠিক আছে? যুদ্ধকে কেন্দ্র করে, মানে যুদ্ধ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। লিও টলস্টয়। আরেকটা বিখ্যাত হয়েছে অ্যানা কারেনিনা। লিও টলস্টয়, ফিওদর দস্তয়েভস্কি, যেটাকে আপনি বলতে পারেন বাংলায় যদি বলি, বলে ফিওদর দস্তয়েভস্কি। দস্তয়েভস্কি বানানটা একটু কঠিন, ঠিক আছে? এই যে দেখছেন কিরকম, দস্তয়েভস্কি এরকম উচ্চারণ আসতেছে, দস্তয়েভস্কি, কিন্তু উচ্চারণটা হচ্ছে দস্তয়েভস্কি, দস্তয়েভস্কি। ক্রাইম এন্ড পানিশমেন্ট, ক্রাইম এন্ড পানিশমেন্ট যিনি লিখছেন, ফিওদর দস্তয়েভস্কি, ক্রাইম এন্ড পানিশমেন্ট। সবার শেষে হচ্ছে বিআই লেনিন, ভ্লাদিমির এলিয়ানিচ, তারপরে হচ্ছে লেনিন, ঠিক আছে? বিআই লেনিন, বিআই লেনিনকে আপনারা সবাই চিনেন। ম্যাক্সিম গোর্কির মা বিখ্যাত মাদার, লিও টলস্টয় বিখ্যাত ওয়ার এন্ড পিচের জন্য, অ্যানা কারেনিনার জন্য, ফিওদর দস্তয়েভস্কি বিখ্যাত ক্রাইম এন্ড পানিশমেন্টের জন্য, ঠিক আছে? আরেকটা হচ্ছে বিআই লেনিন। বিআই লেনিন হচ্ছে ওই যে হলো 19 অক্টোবর বিপ্লব, এই তার অনেক ভূমিকা আছে অক্টোবর বিপ্লবে, ঠিক আছে? লেনিন যে মার্কস পার্টি রাশিয়া একটা বিপ্লব ঘটালো, ঠিক আছে? যার তন্ত্র শেষ হয়ে গেল। এই লেনিনের একটা বিখ্যাত লাইন যেটা পরীক্ষায় সবসময় আসে, ইম্পেরিয়ালিজম ইজ দ্য লাস্ট স্টেজ, সুপ্রিম স্টেজ অফ ক্যাপিটালিজম, ঠিক আছে? ইম্পেরিয়ালিজম ইজ দ্য সুপ্রিম স্টেজ অফ ক্যাপিটালিজম।
আরেকজন কি বাদ করছে? বরিস পাস্তারনাক, বরিস পাস্তারনাক কি বাদ করছে? বরিস, বরিস জনসন, এই বরিস ওই বরিস না, ঠিক আছে? পাস্তারনাক, এই বরিস পাস্তারনাকের তো অলরেডি চলে আসছে ডাক্তার জিভাগো, জেট জিভাগো, ডাক্তার জিভাগো অলরেডি চলে আসছে। বরিস পাস্তারনাকের ডাক্তার জিভাগো অলরেডি চলে আসছে। বরিস পাস্তারনাকের ডাক্তার জিভাগো অলরেডি চলে আসছে। কোনটা? এই বিআই লিলিনের কোটেশনে চলে আসছে, আন্তর্জাতিক অংশে আসছে। ইম্পেরিয়ালিজম ইজ দ্য গ্রেটেস্ট স্টেজ অফ বা সুপ্রিম স্টেজ অফ ক্যাপিটালিজম শব্দটা। Fyodor Dostoevsky likes a crime and punishment. Leo Tolstoy likes a war and peace. Maxim Gorky likes a Ma. Alexander Pushkin হচ্ছে ফাদার অফ রাশিয়ান লিটারেচার। আশা করি মনে থাকবে। চলেন একটা ছোট্ট রিভিশন দেই। হ্যারাসিং লেবেদভ ইংলিশে বলতেছে জি, ইংলিশে এইচ উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে? গ্যারাসিং হচ্ছে, গ্যারাসিং লেবেদভ, আলেকজান্ডার পুশকিন, ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয়, ফিওদর দস্তয়েভস্কি, ভিআই লেনিন, আর হচ্ছে বরিস পাস্তারনাক, বরিস পাস্তারনাক। ঠিক আছে, ক্লাসও শেষ, 4:41 বাজে। তো আশা করি মনে থাকবে আপনাদের এগুলা। তারই বেশি মনে রাখবেন লিও টলস্টয়, একদম ফরজে আইনের মতো মনে রাখবেন। ওয়ার এন্ড পিচ, শান্তি, কার শান্তি? অ্যানা ক্যারেনিনার, ঠিক আছে? মেক্সিম গুরকির মা, ভুলেও ভুল হলে চলবে না, ঠিক আছে? মেক্সিম গুরকির মা, বরিস পাস্তারনাক, ডাক্তার জিভাগো অলরেডি চলে আসছে, যারা আসবে না। তারপর মনে রাখবেন পুশকিন হচ্ছে রাশিয়ান রাইটার, রাশিয়ার ফাদার অফ রাশিয়ান লিটারেচার, ক্লিয়ার? বিআই লেনিন, বিআই লেনিন হচ্ছে আন্তর্জাতিকের জন্য মনে রাখবেন, আন্তর্জাতিকের জন্য মনে রাখবেন। তো আশা করি আপনারা ক্লাস থেকে এখানে অনেক কিছু জেনেছেন। সবাই ভালো থাকেন। এরপরে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমাদের মঙ্গলবার, যদি এর আগে সময় করতে পারি। আমি কাল তো সোমবার, মঙ্গলবারই ক্লাস নেব, ঠিক আছে? আর সময় হবে না। মঙ্গলবারে ক্লাস নেব, বুধবার নেব, এর ভিতরে শুক্রবার আরেকটা, শুক্র বৃহস্পতির ভিতরে একটা ক্লাস পাবে। তাহলে সবাই ভালো থাকেন, ভালো করে ভিডিওগুলো দেখবেন আর শীটগুলো মাস্ট করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।